আমরা যে এত হাইপোথিসিস করতেছি, এটা ফোর্স শক না, এটা মেইন শক না, এটা আফটার শক, এগুলা করে কিন্তু আমরা কিন্তু ফগি এনভায়রনমেন্ট তৈরি করতেছি। লোকজনের যদি এই সায়েন্টিফিক ব্যাখ্যা নিয়ে যদি না জানা থাকে, পিপল শুড নট টক অ্যাবাউট দিস ওয়ান। একাডেমিক্যালি যেটা বলো যে আপনি মেন শক কাকে বলবো, আপনি দেখেন 5.7 হওয়ার পরে বাকি যে সবগুলা হয়েছে, অল আর বিলো দি 5.7, and this is the categorically this is the aftershock. এখানে ফোরশকের কোনো ই নাই। যদি 5.7 এর উপরে যদি হইতো এইগুলা, তাহলে হয়তো 5.7 হয়তো ফোরশকের ইয়ের ভিতরে আসতো। তো আল্লাহর রহমতে দিস গিভস ইউ দ্য পিকচার যে প্লেটটা আপনি স্ট্রেস রিলিজ করতেছে এবং স্টেবল সেটেল কন্ডিশনে কিন্তু যাচ্ছে। যদি না বড় কিছু না হয়ে থাকে, এটা এক সপ্তাহের মতো থাকতে পারে এই ধরনের একটা। ঠিক আছে, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা। আরেকটা হলো ব্লাইন্ড ফল্ট, এগুলো হচ্ছে আপনি 10 সালে 2010 সালের আগে সিডিএমপির বহুত তথ্য সব হলো আপনার ফল্ট নিয়ে আমাদের কোনো স্টাডি নেই। সেখানে হলো যে আপনার এই যে ব্লাইন্ড ফল্টে 2 বছর ধরে কাছাকাছি ভূমিকম্পগুলো হতো, এগুলো নিয়ে কোনো স্টাডি নেই, কোনো রিসার্চ নেই, কোনো কিছু নেই। যদি থাকতো তাহলে আজকে এই ফগি এনভায়রনমেন্ট এখানে কিন্তু তৈরি হতো। ঠিক আছে, আমরা জানি না কোন ধরনের এখানে ফল্ট লাইন আছে, আমরা জানি না এখানে রিভার্স ফল্ট বা নর্মাল ফল্ট বা স্ট্রাইক সেক্স ফল্ট কোনটা ক্যাটাগরাইজ এখনো কিন্তু আমরা করতে পারি। তো এগুলা ব্যাখ্যা দিতে যে আমরা কিন্তু লোকজনকে আরো কিন্তু প্যানিক করে ফেলতেছি। বি শিওর ইট, আমি এখন বলতে পারি উই হ্যাভ গট এ ক্লিয়ার পিকচার মোটামুটি একটা, যে আমরা কিন্তু একটা ভালো এই প্লেটটা একটা সীমিত দিকে যাচ্ছে। আরো এটা যদি করা যেত, যদি আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক যেটা ডাইভার্সন যেটা আছে, এটা হলো ফ্রিকোয়েন্সি আপ এন্ড ডাউন হয়, এই যদি আমরা করতে পারতাম। কেমিক্যাল এবং গ্যাসের যদি র্যাডন, এখানে প্রচুর ভূমিকম্পের আগে প্রচুর পরিমাণে র্যাডনই হয়, এটা মিথেন গ্যাস হয়, CO2, টেম্পারেচার ডেভেলপ হয়, এগুলো যদি আমরা অ্যাসেস করতে পারতাম, আজকে চোখ বন্ধ করে বলে দিতে পারতাম এখানে ভূমিকম্প কত কি হবে আপনার। তারপরে ওয়াটার লেভেল আপ এন্ড ডাউন হয়, তারপরে কালার চেঞ্জ হয়, তারপরে এগুলো যদি আমরা যদি সাইন্টিফিক্যালি যদি আমরা করতে পারতাম রিসার্চের ভিতরে, আজকে এই যে দৌড়াইতে হইতো না, এত তথ্য নিতে হইতো না, এগুলো নাই। সেই জন্য আমরা কিন্তু এত ফগি এনভায়রনমেন্টে আমরা হয়েছি। ওকে, এখন আসা যাক আমাদের প্রস্তুতি নেব, প্রস্তুতির কোনো বিকল্প নাই। আমি আপনি বলি এজ এ ইনসারা কোয়ালিফাইড প্রফেশনাল হিসেবে বলতেছি, আমরা জানি না কোন জায়গায় সেফটি পজিশন নিতে হবে। গৌহর রিজভী ভাই এখানে বলেছেন, বাট ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান স্টেবল জায়গা হলো ভীম এবং কলামের সংযোগস্থান। এটা আউটার ওয়ার্ডে নেওয়া যাবে না, এটা ইনার সাইডে নিতে হবে। কারণ সারফেস যে আজকে যতগুলা লোক মারা গেছে সারফেস ক্যাজুয়ালিটি, যারা বিল্ডিং এর এবং জানালার পাশে বা কার্নিশে অবস্থান নিচ্ছে, সেই লোকগুলো কিন্তু মারা গেছে, এবং বরাবর যারা অবস্থান নিচ্ছে সেই লোকগুলো মারা গেছে। তার মানে আমরা এক্সটেরিয়র ওয়ালে, যেটাকে সারফেস লেভেলে কিন্তু করা যাবে না, যেটা রানা প্লাজাতে দেখেছি, আমি নেপালেও দেখেছি। অবশ্যই ভীমের মাঝখানে নেওয়া যাবে না। রানা প্লাজা আমি দেখেছি, ভীমের মাঝখানে যে অবস্থানগুলোতে ভীমটা মাঝখানে কলাপসে একদম পুরো পেস্ট হয়ে গেছে লোকে। এবং আপনার এই যে ভিলেম এবং কলাম ইনার ওয়ার্ডে থাকবে, ইনার ওয়ালে আপনার অবস্থান নিতে হবে, বা 2 ওয়ালের কর্নারে। এই জায়গাগুলা অবশ্যই খুবই শক্ত এবং ভালো জায়গা। আর রিজভী ভাই অবশ্যই বলেছে একটা, সেটা হলো কোনো অবস্থাতে কম্পন হলে পরে দৌড়ানো যাবে না, কাম হোয়াট মে। আপনি যে সেফটি পজিশন গুলো সিলেক্ট করেছেন এর ভিতরে আপনি অবস্থান নিতে হবে। এবং কম্পন পৃথিবীতে একমাত্র আলাস্কা ব্যতী রেখে 3 মিনিট ভূমিকম্প ছিল, আর বাকি যদি নেপালে বলেন 25 মিনিট 25 সেকেন্ড, আর যদি আমরা যদি টার্কিতে বলি 32 সেকেন্ড, তারপরে সেগার্নে যদি আমরা বলি 28 সেকেন্ড। তো আমরা যদি 1 মিনিট ওই নিরাপদ জায়গায় 60 থেকে 1 পর্যন্ত কাউন্ট করি, তারপরে দেখবো যে যদি দেখি সবকিছু ঠিক, তখন আমরা সাথে সাথে বের হয়ে একটা ওপেন জায়গায় যাব। কোনো অবস্থাতে আমরা রাস্তার নিচে দাঁড়াবো না এবং বিল্ডিং এর নিচে দাঁড়াবো না। শুক্রবারে সবাইকে দেখছি বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে, তারা আবার চটপটি খাচ্ছে, চকলেট খাচ্ছে। আরে বাবা, আরেকটা আফটার শক হলে তো আপনার উপরে টপ করে আপনি মারা যাবেন। এবং লোকজন ক্যাজুয়ালিটি কিন্তু এই জন্য হয়েছে। সেই জন্য হলো যে আর আমাদের তো এরকম জায়গাও নাই, আমাদের প্ল্যান গুলো ওইভাবে আপনি তৈরি করতে হবে।
এখানে হোলিস্টিক অ্যাপ্রোচ এখানেই করতে হবে, এখানে একাডেমিশিয়ান, প্র্যাকটিশিয়ান, ডুয়ার সবাইকে নিয়ে এখানে কাজ করতে হবে। এই সেম স্টোরি 2013 সাল থেকে আমরা কিন্তু গাইতেছি, দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট। আজকে ঢাকা ভার্সিটির মতো একটা জায়গায় ছেলেরা 3 তলার উপর থেকে জাম দেয়, তার মানে আপনি বুঝতে পেরেছেন দেয়ার ইজ নো প্র্যাকটিস। প্রাইমারি লেভেল নেই, সেকেন্ডারি লেভেল নেই, টার্সিয়ারি লেভেল নেই, কোথাও নাই। এই যে ভাই আমেরিকা থাকে উপল ভাই, জিজ্ঞেস করেন তো ওনাকে যদি ডিল না করে তাহলে ওনাকে কি পরিমাণ পেনে তাকে কাউন্ট করতে হবে। হি উইল হ্যাভ টু ক্যারি আউট দি, আমি আমেরিকা 2 মাস ছিলাম, কোর্স করে জি ডিজাস্টারের উপরে। এক্স্যাক্টলি, ফিরছি আপনার কাছে জহিরুল আলম। মানে তাহলে কি আলোচনায় আমরা নিজেদের কোন জায়গায় আসলে দাঁড় করাচ্ছি? না, আমরা এখানে 3 জন বিশেষজ্ঞের কথা শুনলাম। বিশেষজ্ঞের কথা শুনে কিন্তু আমি একটু কনফিউজড। যেমন মিস্টার শাকিল নেওয়াজ সাহেব বলছেন যে বিশেষজ্ঞরা অনেকে না জেনে বুঝে একটা ফগি এনভায়রনমেন্ট তৈরি করছেন, মানুষকে অনেক আতঙ্কিত করে তুলছেন। এটা ঠিক না, নাম্বার 1। আবার ব্রাদার, আই এম নট অল দ্য বিশেষজ্ঞ, there are lot many people, I am not all বিশেষজ্ঞ। যেমন না, আমাকে না, আপনি আপনার বক্তব্যে একটু কন্ট্রাডিকশন আমি পেয়েছি। যেন উপর সারিয়ার বলেছেন, আপনি বললেন যে নানা সায়েন্টিফিক তথ্যের ভিত্তিতে এটা প্রেডিক্ট করা সম্ভব, কিন্তু জনাব উপর, আপনি লেট মি কনক্লুড প্লিজ, আপনি একটু শুনুন। হ্যাঁ, জনাব উপর সারিয়ার ক্লিয়ারলি অ্যান্ড ক্যাটেগরিক্যালি বলেছেন যে এটাকে প্রেডিক্ট করার মতো কোনো অবস্থা নেই এবং এই ধরনের কোনো টেকনোলজি এখনো পাওয়া যায়নি। তো একটু ক্লিয়ার করবেন কি এই বিষয়টা জনাব? আমাকে বললেন যে আপনি করতে পারেন, অথবা মিস্টার শাকিল নেওয়াজও বলতে পারেন। ওকে, আমি প্রেডিক্ট করা যাবে মানে আপনি প্রেডিক্ট মানে ডেট এন্ড টাইম কবে হবে ক্যাটাগরিলি বলা যাবে না, বাট ইউ ক্যান প্রেডিক্ট দেয়ার উইল বি আর্থকুয়েক। মানে এই জায়গাগুলো, এটা তো জনাব শাকিল, জনাব শাকিল, এটা তো ধরেন পৃথিবীর ইতিহাসে আর্থকুয়েকের যে নেচার, সেটা তো ধরেন আপনার 100 বছরে আর 500 বছরে বা 50 দিনে এটা কেউই বলতে পারে না, বাট দেয়ার আর পসিবিলিটিস, এটা তো বলাই যায়। হ্যাঁ, এটার জন্য ব্রাদার ওকে, আমি আপনাকে বলি, দেয়ার আর রিকারিং ডিজাস্টার, দেয়ার আর রিকারিং আছে, 100 ইয়ার্স আসবে, 300 বছর পরে আসবে। এগুলা অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনার স্ট্রেস ডেভেলপ হয়েছে, স্ট্রেন ডেভেলপ হচ্ছে, আপনার ভূমিকম্পটা হয়েছে নেপালে হয়েছে, সেটা ফোর্সটা ডাইভার্ট হয়ে গেছে এখন ভুটানের দিকে, সেই প্রেশারটা আসছে। আপনি ডাউকি ফল্টের তো আপনি জিওলজি নিয়ে আমরা তো পড়ালেখা করছি ভাই, এটা নিয়ে তো সেটেলে বহুত করছি। ডাউকি ফল্টে কি পরিমাণ প্রেশার ডেভেলপ হয়েছে আপনি জানেন? স্পেশাল ডাটা ওখানে আপনি কি পরিমাণ ক্লিয়ারি দিচ্ছে, বাট আপনি টাইম বলা যায় না, প্রেডিক্ট করা যায় যে কোনো মুহূর্তে এটা বড় ধরনের একটা হতে হবে। সেই আলোচনা তো, সেটা তো আমরা বুঝতেই পারছি, সেটা তো সেই আলোচনাই হচ্ছে। এনিওয়ে, জনাব উপর সারিয়া যদি একটু রিপ্লাই করতেন। জি, আমার মনে হয় যে শাকিল সাহেবের কথাটা আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। উনি বলেন নাই যে জাস্ট হবে সেটা প্রেডিক্ট করতে হবে, বাট ওই যে আফটার শক, মেইন শক, ফোর শক, মেইন শক, আফটার শক জিনিসগুলো একটু রিলেটেড থাকে, সেটার একটা আইডিয়া উনি দিয়েছেন। আমি ওনার কথা থেকে যেটা বুঝেছি, তো তেমন কন্ট্রাডিকশন মনে হয় না। কিন্তু আপনি তো বলছেন, আপনার কথার ভিত্তিতেই উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন যে অনেকে বলছেন যে এটা ফোর শক অ্যান্ড আফটার শক, কিন্তু উনি তো একটু মোটামুটি আমাদেরকে এশিওর করার চেষ্টা করলেন যে 5.7 হওয়ার পরে যখন ওয়েন ইট ইজ 3.3 অর 4 সামথিং, তখন ধরে নেওয়া যায় যে মেইন শকটা হ্যাজ বিন ওভার, এবং এটাকে আফটার শক হিসেবে ধরে নেওয়া যায়, অ্যান্ড গ্র্যাজুয়ালি ইট ইজ বিং ইজিং আউট। হ্যাঁ, এটা ধরে নেওয়া যায় ওনার কথা যদি আমরা ভালো বুঝে থাকি। আপনি এই ব্যাপারে কি বলবেন? এটা হিস্টোরিক্যালি যদি আপনি চিন্তা করেন যে একটা বড় শকের পরে ছোট শক যখন আসতে থাকে বা শকের মাত্রাটা কমতে থাকে ধীরে ধীরে, তখন হয়তো বা ভাবা যাইতে পারে যে ইটস সেটেলিং ডাউন, কিন্তু মানে এটাকে একেবারে শিওরলি বলা যায় না যে এটা আসলে সেটেল ডাউন করতেছে। রাইট, এটা কোনোটাই শিওরলি বলা যায় না। আর একটা ব্যাপার, এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে নিশ্চয়ই আপনারা বিশেষজ্ঞ ভালো বুঝবেন, কিন্তু বাংলাদেশে তো এই ধরনের ম্যাসিভ মেজর ডিজাস্টার, আর্থকুয়েক রিলেটেড ডিজাস্টার তো আমরা এক্সপিরিয়েন্স করি নাই এখনও, মানে আমাদের এই জেনারেশনের মধ্যে করি নাই। সেই কারণে আমাদেরকে যত কেতাবিভাবে যতই পরীক্ষা বলা হোক না কেন, ড্রিলের কথা বলা হোক, কিন্তু যেহেতু আমরা এটা এখনও এক্সপিরিয়েন্স করি নাই, সেহেতু এটাকে আসলে অনেক বলার পরেও কিন্তু এটা মানুষের মধ্যে ঢোকানো কিন্তু কঠিন।
আপনি বলছেন যে মানুষ কিভাবে দৌড়াবে, কোথায় আশ্রয় নিবে, বিষয়টা আসলে যতই বলা হোক না কেন, এটা প্র্যাকটিক্যালি যতক্ষণ পর্যন্ত না কেউ এক্সপিরিয়েন্স না করে ডিজাস্টার, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি এটা না করে ততক্ষণ পর্যন্ত এটা আসলে বোঝা মুশকিল। যেমন আমরা ঘূর্ণিঝড় এক্সপিরিয়েন্স করেছি, বন্যা এক্সপিরিয়েন্স করি, আমরা এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার মুখোমুখি হয়েছি, বাট আর্থকোয়েক তো আমরা এখনও ওই ধরনের ম্যাসিভ যেগুলোর কথা আপনি রেফারেন্স হিসাবে বলেছেন শাকিল সাহেব, সেগুলো তো আসলে বাংলাদেশের ভূখণ্ডে এখনও মানে আসে নাই সোফা। জি, আচ্ছা জহির সাহেব, আমি একটা কথা বলি আপনাকে। আপনাকে ড্রিল আপনি বলেন, আপনার স্কুল জীবনে প্রাইমারি লেভেলে আপনি কি কোনোদিন শিক্ষা লাভ করেছেন? আমি করেছি। সেকেন্ডারি লেভেলে আমরা করেছি, টার্সিয়ারি লেভেলে আমরা করেছি। আপনি যে 71 টেবিল টেলিভিশনে আপনি বসে রয়েছেন, সেখানে কি আমরা কোনোদিন ড্রিল করেছি? আমি যে বাসায় বসে রয়েছি, আমি কি ড্রিল করেছি? তাহলে আমাদের দুর্বলতাটা তো এই জায়গায় রয়েছে, যে আমরা না করি তাহলে তো আপনার শক হবো, প্যানিক হবেই আমরা। না, এটা ঠিকই বলেছেন, না এটা আপনি অত্যন্ত যথার্থ বলেছেন, কিন্তু আমি বলছি যে আমাদের মানে ক্যাপিটালের যে ডেনসিটি, যে ধরনের আমাদের বিল্ডিং কোড, যে ধরনের অবস্থা আমাদের এখানে, এই ধরনের একটা ডিজাস্টারের কনসিকোয়েন্স তো আমরা আসলে শুধু অনুমানই করতে পারি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এটাকে মানে জি আমিও দেখি নাই, আমার বাপও দেখে নাই, আমার বাপের কাছ থেকেও শুনি নাই যে আর্থকোয়েক কি পরিমাণ হইতে পারে, এবং আমার দাদার কাছেও শুনি নাই। তার মানে 5th জেনারেশনের কিন্তু এরকম বড় ডিজাস্টারের একটা এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, এটাই জহির ভাই বলছিলেন। আমাদের জন্য খুবই হলো একটা দুর্বল জায়গা, যেটাকে হলো যে বাঘ আসলো আসলো আসলো, যেদিন আসবে বিরাট আকারে আসবে। আমাদের কিন্তু আননোন ফিয়ার এই জায়গায় রয়েছে, এবং এটাকেই আমরা কিন্তু ক্যাপিটালাইজ করে আমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছি না। আরে কি হবে, আইডিওলজিক্যাল বিলিভের উপরে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি, সেটাই। আচ্ছা, গহর নাইম ওরা কি যুক্ত আছেন আমাদের সঙ্গে? আর একটা জিনিস আমি একটু আপনাকে কারেক্ট করে দিতে চাই, নঈম ভাইয়ের নামটা কিন্তু গহর রিজভী বলছিলেন আপনি, নামটা একটু কারেক্ট করতে হবে। হ্যাঁ জি জিজ্ঞেস করেন যে নঈম ভাই, আপনি আমাদের ডিজাস্টার প্রিপারেশন সম্পর্কে বলছিলেন, কিন্তু আমরা তো আসলে ভূমিকম্পের জন্য বা মানে এই ধরনের ম্যাসিভ কিছু তো এক্সপিরিয়েন্স করি নাই, সে কারণে আমরা একটু কিনা মানে একটু রিল্যাক্স কিনা, যে আমাদের প্রস্তুতি বা ড্রিলের কথা যে শাকিল ভাই বললেন, সেই ধরনের প্রস্তুতি আর আমাদের সামর্থ্য আছে কিনা এই ধরনের একটা ম্যাসিভ ডিজাস্টারকে কনফ্রন্ট করা, মোকাবেলা করা, অথবা নিজেদেরকে সেফ রাখা। খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে সামর্থ্য জিনিসটা তো খুব আপেক্ষিক। সামর্থ্য বলতে আমরা যদি সরঞ্জাম বুঝি, বড় বড় হাতিয়ার বুঝি, সেটা একটা, কিন্তু আমাদের যেটা সম্পদ আছে, জনসম্পদ যেটা আছে, সেটা ব্যাপক। এটার উপর আমাদের নির্ভর করতে হবে। আমরা জানি না যে আমার কতটা ক্ষমতা আছে। যেমন ধরেন আজকে মজার ব্যাপার, এই যে 24 ঘন্টা পরে এই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটা নোটিশ জারি করেছে যে যেখানে যেখানে ভূমিকম্প হয়েছে তথ্যগুলো আমাদের কাছে পাঠান। এটা কেন তাদের এটা করতে হবে? এটা তো স্বাভাবিকভাবে সাথে সাথে তাদেরকে জানানো হতো। এমনকি নরসিংদীর যে রিপোর্ট, ক্ষয়ক্ষতির রিপোর্ট, এটা আসতে 24 ঘন্টার বেশি সময় লেগেছে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে। সরকারের কাছে কখন গেছে আমরা জানি না, কিন্তু এটা হলো অবস্থা। এটাকে আপনি কি বলবেন? এটাও তো দুর্যোগ ব্যবস্থাপনার একটা বড় অংশ, যে সঠিক তথ্যটা সঠিক সময় আসা। কেন আমাকে চিঠি লিখে আবার বলতে হবে বা নোটিশ জারি করতে হবে যে আপনারা দেন? তার মানে কালকে সবাই বন্ধ ছিল, শুক্রবারের দিন ছিল, কেউ অফিসে ছিল না। এমন একটা সিস্টেম আমাদের গড়ে তুলতে হবে যে একটা ক্রাইসিস হলে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, এমনি যারা দায়িত্বে আছে তারা নিজেরা অফিস করবে এবং তারা যোগাযোগ করবে নিজেদের মধ্যে, জানাবে মানুষকে। এইটা আমাদের একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। একটা সিঙ্গেল কমান্ড সিস্টেম চালু করতে হবে, যেটা অনেকবার কাগজে কলমে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত হয় নাই। সেটা আমাদের একটা বড় সমস্যা। এবং মানুষকে যদি ইনভলভ না করি, আপনার জনগণকে ইনভলভ না করলে এই ধরনের দুর্যোগ, কোনো ধরনের দুর্যোগে মোকাবেলা করা সম্ভব না। এমনকি সামান্য বন্যাও আমরা মোকাবেলা করতে পারবো না যদি না মানুষকে আমরা ইনভলভ করি এটার সাথে। এখন কোন মানুষকে করবেন, স্বেচ্ছাসেবক কারা হবে, এগুলোর ব্যাপারে অনেক কাজ হয়েছে, কিন্তু এগুলো আমাদেরকে ধীরে ধীরে করতে হবে। নঈম ভাই, জাস্ট একটা কুইক কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এখানে শাকিল নিয়াজ ভাই বলেছেন যে এই ধরনের মানুষের অ্যাওয়ারনেসের লেভেলে মানে প্রাকৃতিক দুর্যোগ, আসলে ভূমিকম্পের মতো দুর্যোগ কিভাবে মোকাবেলা করা সম্ভব, যখন দেখেন যে সব মানুষ ভূমিকম্পের ঠিক পরপরই আমরা রাস্তায় নেমে এলাম
এবং সবাই রাস্তার মধ্যে জড়ো হয়ে উপরের দিকে তাকিয়ে আছি বা বা মানে একটা একটা পিকনিক মুড হয়ে যায় আর কি। এরপরে আতঙ্ক আছে, একই সঙ্গে সবাই সেখানে তো এই ধরনের অ্যাওয়ারনেস লেভেল নিয়ে বাংলাদেশে বড় ধরনের কোনো দুর্যোগ ভূমিকম্পের মতো মোকাবেলা করা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব, ছোট বড় বলে কোনো কথা না। এটা আমাদের আসলে পাঠ্যক্রমের ভিতরে, আমাদের জীবন চর্চার ভিতরে এইটাকে আনতে হবে। এটা যদি আমরা না আনতে পারি তাহলে পরে কোনোদিনই আমরা এটা পারবো না করতে। ধরেন আমরা শুধু ভূমিকম্প নিয়ে কথা বলছি, ভূমিকম্পের চাইতে অনেক বড়, ঢাকাতে একসাথে 4টা বিল্ডিং এ আগুন লাগতে পারে। আমাদের ইন্দোনেশিয়ার মতন হইতে পারে যে আমরা যেভাবে গ্রাউন্ড ওয়াটার উঠে ফেলতেছি, গ্রাউন্ড তো ফাঁকা হয়ে গেছে, ইন্দোনেশিয়া একসাথে 10টা বিল্ডিং অল অন সাডেন মাটির তলায় চলে গেছে, সেরকম ক্রাইসিস হতে পারে। শুধু রানা প্লাজার কথাই ধরেন, এটাও তো একটা বড় কম দুর্যোগ না ওখানকার জন্য। এবং সমস্ত দেশে সব এবং ঢাকার আশেপাশে সব ফায়ার ব্রিগেড এটার সাথে যুক্ত হয়ে কাজটা করতো। ওই সময় যদি ঢাকাতে আর 2 জায়গায় আগুন লাগতো তাহলে কি হতো? মানে আমরা কোনো বড় ক্রাইসিস দেখি না, অতএব বড় ক্রাইসিস না দেখলে আমরা এটা ম্যানেজ করতে পারবো না, এই ধারণাটা ভুল। এটা আমরা এমন একটা জায়গায় আছি যেখানে আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো, অন্য দুর্যোগগুলো যেমন আসছে, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, এটা তো আমরা অনেকদিন থেকে শুনে আসছি। এবং এটা হলে কি ধরনের হবে তাও প্রেডিক্ট করছে মানুষজন। কেউ বলেছে যে পুরান ঢাকাকে আমাদের পরিত্যক্ত ঘোষণা করতে হবে, এসব বলে টলে মানুষকে আমরা, কিন্তু ওই মানুষগুলোকে দিয়ে যে উদ্ধার কার্য চালানো সম্ভব, ওই মানুষগুলোকে দিয়ে যে একটা তথ্য আনা সম্ভব, ওই মানুষগুলোকে দিয়ে যে ধরুন কষাইটুলিতে যে গ্রিলটা ভেঙে পড়লো, এটা তো ওখানকার স্থানীয় কমিটি দেখতে পারতো যে এই ধরনের ভুল জায়গায় এখন তো গ্রিল কিনতে পাওয়া যায়, বানাতে হয় না, তারা গিয়ে কোনো মতে একটু লাগাই দিয়ে আসে, এগুলো পড়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের স্থানীয় সরকারের সাথে যারা আছে তাদেরকে ইনভলভ করে এটা করতে হবে। আমরা স্থানীয় সরকার শুনলে পরে মনে করি এটা খুব খারাপ জিনিস, এটা অত খারাপ জিনিস না। তারা তো জনগণের কাছে দায়বদ্ধ আছে এবং তাদেরকে সেই দেশের দুর্যোগ ব্যবস্থাপনা তত বেশি শক্তিশালী যেখানে স্থানীয় সরকার ভালো করে ইনভলভ হয়েছে। আমাদের যদি ওয়ার্ড গুলাকে আমরা এইভাবে সাজাইতে পারতাম, যে এই দুর্যোগ ব্যবস্থাপনার সাথে তাদেরকে যুক্ত করতে পারতাম, তাহলে আজকে আমরা অন্য চিত্র দেখতাম। এটা এত আমাদের হতাশ হওয়ার কোনো কারণ ছিল না। জনগণকে কনফিডেন্সে নিয়ে আসতে হবে এবং জনগণের যারা প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি আছে তাদেরকে এটার সাথে যুক্ত করতে হবে। প্রফেশনাল যারা আছেন তাদেরকে প্রফেশনাল অর্গানাইজেশন গুলোতে সঠিক জায়গায় রাখতে হবে। আপনি কি জানেন দমকলে যারা কাজ করে, ফায়ার ব্রিগেডে কাজ করে, এরিয়ার অফিসার, তারা কোনোদিনই এইটা ডিরেক্টর জেনারেল হতে পারবে না, সেই ব্যবস্থা করা আছে। তাহলে তারা কিসের জন্য কাজ করবে? এইগুলো আমাদের ফল্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ফল্ট আছে, এই জায়গাগুলোতে আমাদের কাজ করা খুবই জরুরি।